আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3000 টাকা করে আমরা দেব। আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3000 টাকা করে আমরা দেব। আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3000 টাকা করে আমরা দেব। এই জন্যই তিনি শুভেন্দু অধিকারী, যার দিকে এই বাংলার কোটি কোটি মানুষ তাকিয়ে আছে এবং এইটা বিশ্বাস করছে হ্যাঁ এই রাজ্যে পরিবর্তন হওয়া সম্ভব, কেননা এই শুভেন্দু অধিকারী রয়েছেন, তার হাত ধরেই এই রাজ্যে যে অন্ধকার তন্ত্র চলছে সেটাকে বিদায় জানাতে পারা যাবে 2026-এ। আজকে সারা দিন রাজ্য রাজনীতি দুটো ঘটনা নিয়ে কার্যত উত্তাল ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের বাজেট। এই যে সরকার যেটা বিদায় নেবে এবং তাদের ভোট অন অ্যাকাউন্ট বাজেট ছিল, সেই বাজেটে তারা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে দিয়েছে এবং এইটা বাড়িয়ে দেওয়ার পরই একদম হই হই করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ওই ডিজিটাল যোদ্ধা না কী সব বানিয়েছে না, তাদের আবার লোকজন কী সব বলে ভেঙে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। যাই হোক, তারা যেটা প্রচার করতে শুরু করেছে যে দেখো এই যে 500 টাকা মা বোনেদের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে, ব্যাস এটাতেই বাজি মাত হয়ে গেছে। ওই এসআইআর যত যা খুশি করে নাও, আলটিমেটলি কিছু হবে না, কেননা যে ডিভিডেন্ড ভোট ব্যাংক, সেই দুধেল গায়ের ভোট, সেটা ইনট্যাক্ট আছে। এই যে মহিলা ভোট, যেটা আরজিকর কাণ্ড বা কসবা কাণ্ড এইসবের ফলে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়েছিল, এই যে 500 টাকা করে আরও ভাতা হাতে ধরিয়ে দেওয়া হলো, এই 500 টাকার ভিক্ষা গুঁজে দেওয়া হলো মা বোনেদের হাতে, ব্যাস এটাতেই বাজিমার 10-12% যে মহিলা ভোট আছে সেটা এক কাট্টা হয়ে মমতা ব্যানার্জির বাক্সে পড়বে, তাহলেই তো 40-42% হয়ে গেল। আর তারপর এদিক থেকে ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে ম্যানেজ করে ঠিক 45-46%-এ পৌঁছে যাবে আর বাজি মাত হয়ে যাবে। এবং আমি দেখছিলাম কমেন্টে অনেক বিজেপি সমর্থকও এটা নিয়ে আশঙ্কা করছিলেন যে বাংলার মানুষ তারা কিন্তু শিল্প কী, উন্নয়ন কী, চাকরি কী, এগুলো সমস্ত কিছু ভুলতে বসেছে। বাংলার মানুষকে ক্রমশ ভাতাজীবী করে দেওয়া হচ্ছে এবং তাতেই তারা সন্তুষ্ট। না হলে এই তৃণমূল তো এইভাবে বারবার যেতে না। সেখানে এত কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল, সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে, কেননা এই 500 টাকা করে বেড়েছে এবং 2026 আবারও 2021-এর একটা রিপিট টেলিকাস্ট হতে চলেছে। কিন্তু না, বাস্তবে যেটা দেখা গেল যে সেরকম কোনো সম্ভাবনা নেই। আসলে এই যে মাত্র 500 টাকা করে বাড়লো, এটা কার্যত বিজেপির জন্য অ্যাডভান্টেজ হয়ে গেল, কেননা অনেকেই এক্সপেকটেশন করেছিলেন বা একটা স্পেকুলেশন শুরু হয়ে গিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত দ্বিগুণ হতে চলেছে। 2 থেকে 2,500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন, কেননা ইকুয়েশন যা বলছে এই মহিলা ভোটের সবটা যদি তিনি নিজের দিকে টেনে রাখতে না পারেন, 2026 ভুলে যাওয়া ভালো। 250, 260 ওসব গল্প, সংখ্যাগরিষ্ঠতা তিনি পাবেন কিনা এই নিয়েই সন্দেহ রয়েছে। কিন্তু ভাঁড়ে মা ভবানী অবস্থা, তো সেই জায়গা থেকে কোনো রকমে 500 টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী কি বলে দিলেন যে মিনিমাম 3,000 টাকা করে বাড়ানো হবে এবং এটাই কার্যত গেম চেঞ্জার হতে চলেছে। কেন গেম চেঞ্জার হতে চলেছে অবশ্যই বলছি, তার আগে শুভেন্দু অধিকারী এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ডিটেলসে যেটা বলে দিয়েছেন না, একবার নিজের চোখে দেখে নিই, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা বিজেপির জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3000 টাকা করে আমরা দেব। লক্ষ্মী ভান্ডার এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশ 1,500 টাকা, আজকে সেটা অনেক বেড়েছে। তারপরে আসামের সর্বানন্দ সোনোয়াল চালু করেছিল। পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ, আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, হরিয়ানায় 2,100 টাকা, ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন 12,000 টাকা সহ আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার, তাকে পাশে রেখেই বলছি বিরোধী দলনেতা, আমরা অনেক আগে থেকে বলেছি, যখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো।
এটা মিনিমাম আমরা বললাম 3,000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণ। ICDS, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা দিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করব, তামান্না করব, দুর্গাপুর আইনটিসিকে করব, নারী নির্যাতন করব, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করবে। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5,000 টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5,000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1,500 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন? এ প্রশ্ন আমি তুলেছি। তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান, তাদের 5,000 টাকা দিতে হবে। আর বাংলার মহিলারা, মা বোন দিদিরা, তারা 1,500-এই ভোটটা দেবেন, এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা করে আমরা দেব। আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা করে আমরা দেব। আপনাদের আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা করে আমরা দেব। বুঝলেন? এবার কিন্তু বিজেপি অনেক আটঘাট বেঁধে নামছে। তার কারণ হচ্ছে 2021 ব্যাপারটা ওইভাবে কনসলিডেট হয়নি, এতখানি তলিয়ে ভেবে দেখেনি। কিন্তু এই জায়গাটা যে বাজিমাত তৃণমূল করতে পারে সেটা বিজেপি আগেভাগেই তৈরি ছিল। ফলে তারা কিন্তু বহুদিন আগে থেকেই প্রচারে নিয়ে আসছে যে মিনিমাম 3,000, 3,000, 3,500 টাকা এরকম একটা ঘোষণা তারা কিন্তু যে ইস্তেহার প্রকাশ করবে, যেটাকে সংকল্পপত্র বলছে, সেখানে তারা ডেফিনেটলি রাখতে চলেছে। সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন। এবার তারা না হয় বলবেন অলরেডি তো তৃণমূল দিচ্ছে, তাহলে বিজেপিকে কেন বিশ্বাস করবে? বিশ্বাস করবে তার কারণটা শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করে দিলেন। দেখুন, এই রাজ্যকে যতই বলা হোক যে গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না, এই বাংলার মানুষ কিন্তু গত 5 বছরে বুঝে গেছে যে এই বাংলায় কাজ বলে কোনো বস্তু নেই। এখানে থাকতে গেলে ওই 1,000 টাকা, 1,200 টাকা, এখন যেটা 1,500 টাকা, 1,700 টাকা হলো, তার উপরই ভরসা করে বসে থাকতে হবে। কিন্তু ওইভাবে তো জীবন চলে না। ফলে এই রাজ্যের বহু ছেলে মেয়ে বোধহয় ভারতবর্ষের মধ্যে সর্বাধিক এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, এবং তারা ওই গুজরাটে, ওই উত্তরপ্রদেশে, ওই বিজেপি শাসিত রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। এবং সেখানে গিয়ে তারা দেখছে যে সেখানে কিন্তু বিজেপি শাসিত সরকার চলছে, এবং সেখানেও এই ধরনের নারী কল্যাণ প্রকল্প চলছে। নারীদের সশক্তিকরণের একদিকে যেরকম ব্যবস্থা চলছে, তার পাশাপাশি যে প্রকল্পগুলো চলছে, যেটাকে লক্ষ্মীর ভাণ্ডার বলতে পারেন, যে ওই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে কিন্তু বিজেপি অনেক বেশি পয়সা দিচ্ছে। এখন এই রাজ্যের মা বোনেরা এইটুকুনি বুঝে গেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার ক্ষমতা কোনো সরকারের নেই, সরকার উল্টে যাবে সেটা যদি করতে যায়। এবং ভোট এলেই সেখানে টাকা বাড়বে। 2021-এ চালু হয়েছিল, তারপর দিদিমণি ভোটে জেতার জন্য 2024-এর আগে বাড়িয়ে দিলেন, আবার 2026 আসছে, আবার বাড়িয়ে দেবেন। সুতরাং এই যে জায়গাটা, এর যে গুরুত্ব আছে, এটা রাজনৈতিক দলগুলো খুব ভালো করে বোঝে। ফলে বিজেপি এলে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। উল্টে বিজেপি যেটা দাবি করছে এবং যেটা অন্যান্য রাজ্যে তারা চালাচ্ছে, যে এর থেকে কিন্তু অনেক বেশি টাকা তারা দেবে। অর্থাৎ যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা তো পাবোই, বিজেপিকে নিয়ে এলে আরও বেশি টাকা, এর ডবল টাকা আমরা পেতে পারি, বা তারও বেশি হতে পারে, প্লাস অন্যান্য ফেসিলিটি পেতে পারি। তাহলে এবার বিজেপিকে চান্স দিয়ে দেখা যায় না কি হবে, ম্যাক্সিমাম কী হবে, যে টাকাটা পাচ্ছি সেই টাকাটাই তো পাবো, সেটা আটকে তো আর থাকবে না। এই যে জায়গাটা থাকলো, এটাতেই কিন্তু মহিলা ভোটটা ভেঙে গেল। ফলে ওই যে 10-12% যে মহিলা ভোটের স্বপ্নটা দেখছিলেন দিদিমণি, সেটা কিন্তু গোল্লাই গেল। এটা গেল তো একটা দিক। আর একটা দিক খুব ক্রুশিয়াল, যেটা আপনারা জানেন, সকালেই রায় হয়েছে ডিএ মামলা। কিন্তু ডিএ মামলায় রায় দিয়ে সুপ্রিম কোর্ট একদম সুনির্দিষ্টভাবে সমস্ত কিছু বলে দিল, আলটিমেটলি এই তৃণমূল সরকার কি টাকাটা দেবে?
যা হয়ে যাক ভাই, যা খুশি করে নাও, আমরা টাকা দেব না। কেননা এই টাকাটা দিতে গেলে এই যে বিভিন্ন প্রকল্প চলছে, প্রকল্পের নামে ভোট কেনার যে ম্যাজিক তৃণমূল সরকারটা চালাচ্ছে, সেই জিনিসগুলো তো বন্ধ হয়ে যাবে। আর ভোটের আগে সেই রিস্ক তারা নিতে পারবে না। তার জন্য যা হবে গোল্লাই যাবে যাক, এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন আজকে এই যে বাজেট পেশ হয়েছে, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ডিএ নিয়ে তিনি কি বলেছেন একবার নিজের চোখে শুনে দেখে নিন, তারপরেই বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলছি। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। কীরকম তাপ্পিবাজি জায়গা চলছে বুঝতে পারছেন? বলছে একটা কমিটি রায় দিয়েছি। কমিটি, মহামান্য সুপ্রিম কোর্টের দুজন মহামান্য বিচারপতি মিলে এই রায়টা দিয়েছেন, সেটাকে বলে দিচ্ছেন একটা কমিটির রায়। এখনও পড়ে দেখতে পারেনি। আরে ভাই, রায় বেরোনোর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে সেই কপি চলে এসছে, আর মমতা ব্যানার্জি সেটা পড়ে দেখার সময় পাননি। গল্প দিচ্ছেন তিনি, সবথেকে বেশি টেনশানে তো তিনিই আছেন। আসলে তিনি সবটাই বোধহয় পড়েছেন, এখানে গাল গল্প দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেখানেও কীভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কমিটি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তো কেউ নেই। আরে পশ্চিমবঙ্গের কেউ থাকবে না, তার দুটো কারণ। নাম্বার 1, আপনাদের এর আগেও মহামান্য কোর্ট বহুবার বহু নির্দেশ দিয়েছে, আপনারা সেগুলো মানেননি। কান ধরে কান মুলে সেগুলো করাতে হয়েছে মহামান্য কোর্টকে। সেই জন্য একটা কমিটি করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের কাউকে রাখা হয়নি। সেই কমিটি আপনার পশ্চিমবঙ্গের লোকজনের সঙ্গে কথা বলবে, করে ওয়ে আউটটা বার করবে। সুতরাং আপনাদের উপর কোনো রকম আস্থা নেই, সেই জন্যই এই কমিটিতে কোনো রকম পশ্চিমবঙ্গের লোকজন রাখা হয়নি। আর আপনারা যারা পশ্চিমবঙ্গের লোকজন রাখতে চাইছেন, যে কমিটি তৈরি করতে চাইছেন, করুন না, তাদের সঙ্গে ওই কমিটি বৈঠক করবে। সুতরাং এখানে একটা পরিষ্কার গল্প বোঝাই যাচ্ছে যে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তার আরেকটা কারণ হচ্ছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকাটা মিটিয়ে দিতে হবে, ওই 25% টাকাটা দিয়ে দিতে হবে। বাকি টাকাটা মেয়ের মধ্যে কিভাবে করা যায় সেই ওয়ে আউট করার জন্য ওই কমিটি করা হচ্ছে। আর বেমালুম মমতা ব্যানার্জি বলে দিলেন যে না, এই টাকাটা মে মাসের মধ্যে দিতে হবে। অর্থাৎ তিনি এটা কিন্তু ধর্তব্যের মধ্যেই রাখছেন না, আসলে রাখবেনও না। তার কারণ হচ্ছে, এইটা যদি কোনো রকম কিছু হয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। কন্টেম্প্ট অফ কোর্ট হলে সেই মামলাটা চলবে মহামান্য সুপ্রিম কোর্টে, সেখানে তারিখ পে তারিখ নেওয়ার চেষ্টা করা হবে, এবং শেষ পর্যন্ত তার যদি ভার্ডিক্ট আসেও তাহলে রাজ্যের মুখ্য সচিব বা অর্থ সচিব তাঁরা ফাঁসবেন, মমতা ব্যানার্জির কিছু এসে যাবে না। আর সেই জন্যই এই টাকাটা তিনি যে দেবেন না, এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। তার যদি দেওয়ার সামান্যতম সদর্থক মানসিকতা থাকতো, এই মামলা 10 বছর ধরে চলতো না। ডিএ মেরে তিনি মোচ্ছব করেন, খেলা মেলা উৎসব মোচ্ছবে এই টাকাটা নষ্ট করেন, এবং রাজ্য সরকারি কর্মচারীদের যেটা আইনি পাওনা সেইটাকে তিনি মেরে দেন। এটাই তার বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠেছে। এইবার যেটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, তিনি না হয় এই জায়গাটা দেবেন না, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী কী করলেন? তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বিজেপিকে যদি ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু বিজেপি সেই টাকাটা ক্যাবিনেট মিটিংয়ে পাশ করিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যেভাবে চলার সেটাই তারা চলে করে দেবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার দেখে নিন। ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই। হেরেছে 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 হেরেছে। এবার কেন বলছি এটা মাস্টার স্ট্রোক, কেন বলছি এটাতে গেম চেঞ্জার হতে চলেছে, তার কারণ দেখুন, এই যে সরকারি কর্মচারীরা, তাদের একটা বড় অংশ তারা কিন্তু নির্বাচনের কাজে যুক্ত থাকে বা থাকবেন।
এর মধ্যে একটা বড় অংশ চটিচাটা আছে, তাদের কথা ছেড়ে দিন। তারা কিভাবে চাকরি পেয়েছে সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যায়, যে কারণে ওই বিডিওকে পাওয়া যায় খুনের সঙ্গে জড়িত হয়ে রয়েছে এবং সেখানে চার্জশিটে তার নাম আসে না। ওই সবগুলো বাদ দিন, যারা সত্যিকারের সরকারি কর্মচারী তারা একটা জিনিস স্পষ্ট হয়ে যাবেন যে যাই হয়ে যাক, এই মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় থাকেন, এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে, তাহলে জীবনে ডিএ পাবেন না। এই তারিখ পে তারিখের খেলা চলবে, রায় বেরোবে, কমিটি করে দেবে, তারপর আবার মামলা করবে, ব্যাপারটাকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, অনেক কিছু করবে, কিন্তু এরা টাকা দেবে না কিছুতেই। টাকা মারা সরকার, ডিএ মারা সরকার। সুতরাং এদেরকে পরিবর্তন করাতেই হবে, নাহলে জীবনে এই ডিএটা পাবে না তারা। এই বিশাল টাকার ক্ষতিটা তাদেরকে সহ্য করতে হবে। ফলে যখন নির্বাচনের কাজে তারা থাকবেন, ডেফিনেটলি নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু সেখানে ওই যে উন্নয়ন বাহিনীকে পাঠিয়ে দিয়ে ভোট লুটে চেষ্টা করা হয়, সেই চেষ্টাটাকে কিন্তু এরা পুরোপুরি আটকে দেবেন। এবং যেখানে যেখানে তারা বেনিয়ম অনিয়ম দেখবেন, সেখানেই তারা কিন্তু ঠিক জায়গায় রিপোর্ট করে দেবেন যে এই জায়গাটা আটকান, নাহলে কিন্তু ভোট একদম প্রহসন হয়ে যাচ্ছে। আর সেটা যদি হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই জিততে পারবেন? সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ দুটো মেজর সেগমেন্ট, একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো, সেটাকে নালিফাই তো শুভেন্দু অধিকারী করে দিলেনই, তার পাশাপাশি বিজেপিকে ক্ষমতায় আনলে এখানে অনেক বেশি পাওয়া যাবে, সেই জায়গাটা স্পষ্ট করে দিলেন, যার ফলে মাতৃশক্তির ভোট সেটা কিন্তু ভাগ হবে এবং একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন 100% কনসলিডেট করে তিনি বাজিমাত করবেন, সেই জায়গাটা থাকছে না। অন্যদিকে সরকারি কর্মচারীরা চটি চাটা ছাড়া বাকিরা কিন্তু সকলেই চাইবেন যে এই রাজ্যে পরিবর্তন হোক, এবং সেই পরিবর্তন করার জন্য যতখানি কঠোর মাস্টারমশাইয়ের মতো চেকিং করার দরকার বা পুরো জিনিসটা করার দরকার, সেটা তারা করবেন। কোনো ছোটোখাটো জিনিসও তারা এবার কিন্তু ইগনোর করবেন না, যেটা ডেফিনেটলি ভোট যুদ্ধ তৃণমূলের জন্য অনেক টাফ করে দেবে। ফলে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী বাজি মাত করে গেলেন এবং যে দুটো ইস্যু পেলেন, দুটোতেই তৃণমূল কংগ্রেসকে বলে বলে গোল পুরে দিলেন। এর ফলাফলটা কী হবে সেটা হয়তো আমরা ইভিএম বাক্স খুললে বুঝতে পারবো, কিন্তু তৃণমূল কংগ্রেস যতখানি উৎফুল্ল হচ্ছিল, তাদের বেলুনটা কিন্তু দিনের শেষে এসে ফুস হয়ে গেল। কি বলবেন শুভেন্দু অধিকারীর এই দুই স্টেপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।